পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের WBSLSটির যে পার্ট আমরা শুরু করেছিলাম MCQ কোশ্চেন পার্ট 9, 10, 11, 12, তো সেখানে আমাদের যে বায়োজিওগ্রাফি সেই বায়োজিওগ্রাফি পার্ট কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। আজকে প্রথম পার্ট এনভায়রনমেন্টাল জিওগ্রাফির প্রিন্সিপাল অফ কম্পোনেন্টস, এনার্জি ফ্লো, ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব, এবং যে বায়োজিওকেমিক্যাল সাইকেল, এটা ভূরাসায়নিক চক্র। আমরা শুরু করব বায়োজিওগ্রাফি। বায়োজিওগ্রাফির প্রথম পার্ট হচ্ছে প্রিন্সিপাল অফ কম্পোনেন্ট অফ ইকোলজি, এই ইকোসিস্টেমের প্রথম পার্ট এটি। তো ফার্স্ট পার্টের প্রথম প্রশ্ন হচ্ছে কোনটি একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র? ন্যাচারাল ইকোসিস্টেম কোনটি? অ্যাকোয়ারিয়াম, উদ্ভিদ জলধার, কৃষিক্ষেত্র, পশুপালন, খামার। তো উদ্ভিজ্জ জলধার এটি কিন্তু আমাদের প্রাকৃতিক বা ন্যাচারাল ইকোসিস্টেম উদ্ভিদ জলধার। উত্তর বি, উদ্ভিদ জলধার এটি একটি প্রাকৃতিক জল বাস্তুতন্ত্র যেখানে প্রাণী ও উদ্ভিদ একই প্রাকৃতিকভাবে সহাবস্থান বা একই স্থানে বসবাস করে। পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের দুটি প্রধান উপাদান কি কি? সূর্য ও পানি, উদ্ভিদ ও প্রাণী, জৈব ও অজৈব উপাদান, খাদ্য ও শক্তি। উত্তর সি, জৈব ও অজৈব উপাদান। বাস্তুতন্ত্রের প্রধান দুটি উপাদানের মধ্যে হচ্ছে জৈব উপাদান এবং হচ্ছে অজৈব উপাদান। উত্তর সি, জৈব ও অজৈব উপাদান। জৈব উপাদানে জীবিত জীব এবং অজৈব উপাদানে পানি, মাটি, বায়ু ইত্যাদি হচ্ছে অজৈব উপাদান। এখানে বাস্তুতন্ত্রের উপাদানগুলি দেওয়া আছে। বাস্তুতন্ত্র এটি এবং অজৈব উপাদান এবং জীব উপাদান। অজৈব উপাদানের মধ্যে হচ্ছে জৈব উপাদান এবং অজৈব উপাদান। আর জীব উপাদানের মধ্যে হচ্ছে উৎপাদক, খাদক, বিয়োজক। এই উৎপাদকের মধ্যে হচ্ছে শুধু ঘাস, যে উদ্ভিদগুলো সূর্য থেকে আলো নিয়ে শ্বাস-সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে সেগুলো উৎপাদক। এবং খাদক বিভিন্ন রকম হতে পারে, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এরকম। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক কারা? ভোক্তা, অজৈব পদার্থ, জীব অণু, সবুজ উদ্ভিদ। উত্তর সবুজ উদ্ভিদ হচ্ছে বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক। এরা খাদ্য তৈরি করে, উৎপাদন করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি একটি কৃত্রিম বাস্তুতন্ত্র কোনটি? বন, ফরেস্ট, পুকুর, অ্যাকোয়ারিয়াম, হ্রদ। মানুষ তৈরি কৃত্রিম বাস্তুতন্ত্র হচ্ছে অ্যাকোয়ারিয়াম। এই অ্যাকোয়ারিয়াম কিন্তু মানুষ তৈরি, এটি প্রাকৃতিক না। উত্তর অ্যাকোয়ারিয়াম, এটি মানুষ তৈরি। এখানে দেখতে পাচ্ছ অ্যাকোয়ারিয়ামের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র। এখানে কিন্তু মানুষের তৈরি করা একটি বাস্তুতন্ত্র তৈরি করা হয়, যেখানে মানুষ বিভিন্ন জীবজন্তু, প্রজাতি, উদ্ভিদ ইত্যাদি পালন করা হয়। এখানে আমরা যে ঘরে যে অ্যাকোয়ারিয়াম রাখি, এখানে মাছ ইত্যাদি কিন্তু গাছপালা লাগিয়ে এখানে মাছকে আমরা দেখার জন্য, সৌজন্য। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক কারা? এটি হয়েছে, বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ, এটি হয়েছে একবার। এখানে এনার্জি ফ্লো, যে বাস্তুতন্ত্রের যে ধাপ বা যে শক্তি প্রবাহ সেটি দেখে নিই। তো প্রথমে হচ্ছে উৎপাদক গ্যাস। এখানে কিন্তু 10,000 ক্যালোরি আছে, এখানে 1100। এখানে কিন্তু উৎপাদকগুলি খাদ্য তৈরি করে, খাদ্যকে ফড়িং খায়, ফড়িং থেকে ব্যাং থেকে সাপ থেকে কিন্তু ইগল। এই কিন্তু শক্তি একমুখী প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। এখানে শক্তি কিন্তু একমুখী প্রভাবিত থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার। এই ডিকম্পোজার কি কাজ করে? খাদ্য উৎপাদন করে, শক্তি সঞ্চয় করে, মৃত জৈব পদার্থ ভাঙে, শ্বাস সংশ্লেষ করে। তো ডিকম্পোজার বা বিয়োজক হচ্ছে মৃত জৈব পদার্থগুলিকে ভেঙে ফেলে কিন্তু এই ডিকম্পোজারগুলি। উত্তর সি, মৃত জৈব পদার্থ ভাঙা। বিয়োজক মৃত উদ্ভিদ ও প্রাণী ভেঙে পুষ্টি উৎপাদন করে এবং মাটিতে ফেরত দেয়। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একদিকে হয়, একমুখী হয়, দুই দিকে একমুখী, চক্রাকারে, এলোমেলোভাবে। তো শক্তির প্রবাহ কিন্তু সবসময় একমুখী হবে। উত্তর বি, শক্তির প্রবাহ সবসময় একমুখী হবে। উত্তর বি হবে একমুখী। সূর্য থেকে উৎপাদক হয়ে ভোক্তাদের দিকে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি বাস্তুতন্ত্রের অজৈব উপাদান কোনটি? ব্যাকটেরিয়া, প্রাণী, উদ্ভিদ, আলো। এই আলো হচ্ছে অজৈব উপাদান। যেগুলো জীব নয়,
আলো, বাতাস, মাটি এগুলো কিন্তু অজৈব উপাদান। বা পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের একটি উদাহরণ কি? বাস্তুতন্ত্রের একটি উদাহরণ খেলার মাঠ, বাজার, বন, রেল স্টেশন। এখানে কিন্তু উত্তর হবে ফরেস্ট, বন। এই ফরেস্ট হচ্ছে একটি বাস্তুতন্ত্রের উদাহরণ। বাস্তুতন্ত্রের প্রধান উৎস কি? প্রধান উৎস বা শক্তির প্রধান উৎস কি? কার্বন, চন্দ্র, সূর্য, অগ্নি। তো সূর্য হচ্ছে প্রধান শক্তির উৎস, হচ্ছে সূর্য। উত্তর সি, সূর্য। সূর্য শক্তির মূল উৎস, যা উৎপাদকরা ব্যবহার করে এবং ভোক্তারা বিভিন্ন শ্রেণীর খাদকরা কিন্তু খায়। সেখান থেকে সূর্যের যে শক্তি সেগুলো প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে ভোক্তার ভূমিকা কি? ভোক্তার ভূমিকা কি? ওরা কি করে? খাদ্য তৈরি করে, মৃত পদার্থ ভাঙে, খাদ্য গ্রহণ করে, শক্তি সঞ্চয় করে। তো ভোক্তার ভূমিকা হচ্ছে খাদ্য গ্রহণ করা। স্বীকার করে যাই হোক, কিন্তু এগুলো খাদ্য গ্রহণ করা হচ্ছে ভোক্তার ভূমিকা। ভোক্তা এগুলোই করে। উৎপাদক হচ্ছে খাদ্য উৎপাদন করে। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের সবচেয়ে ছোট একক কি? সবচেয়ে ছোট একক বাস্তুতন্ত্রের কি? জীবমণ্ডল, জৈবমণ্ডল, জৈব উপাদান, প্রজাতি, ব্যক্তি। তো ব্যক্তি হচ্ছে ছোট একক। বাস্তুতন্ত্রের সবচেয়ে ছোট একক হচ্ছে ব্যক্তি। একজন ব্যক্তি বাস্তুতন্ত্রের সবচেয়ে ক্ষুদ্র একক। পরবর্তী প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, কোনটি একটি জৈব উপাদান? জল, কার্বন ডাইঅক্সাইড, ব্যাকটেরিয়া, আলো। তো জৈব উপাদান হচ্ছে ব্যাকটেরিয়া, এটি জীব। আর অজৈব উপাদান জল, কার্বন ডাইঅক্সাইড, আলো এগুলো হচ্ছে অজৈব উপাদান। উত্তর সি, ব্যাকটেরিয়া। যেগুলো জীবিত সেগুলো হচ্ছে জৈব উপাদান, যেগুলো মৃত, যেগুলো প্রাণ নেই সেগুলি কিন্তু অজৈব উপাদান। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে মাটির পিএইচ প্রভাব ফেলে। কিসে প্রভাব ফেলে পিএইচ? প্রাণী চলাচলে, বৃষ্টির মাত্রায়, উদ্ভিদের বৃদ্ধিতে, বায়ুর চাপ কমাতে। তো উদ্ভিদের বৃদ্ধিতে কিন্তু মাটির পিএইচ প্রভাব ফেলে। উত্তর সি, উদ্ভিদের বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের কোনটি অন্তর্ভুক্ত নয়? কোনটি বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত নয়? প্রাণী, আলো, বায়ু, টেলিভিশন। টেলিভিশন বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত নয়। টেলিভিশন কিভাবে অন্তর্ভুক্ত হতে পারে? পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কবে ব্যবহার করা হয়? কত সালে বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করা হয়? 1901 সালে, 1935 সালে, 1948 সালে, 1960 সালে। 1935 সালে আর্থার ট্যান্সলে এটা কিন্তু ব্যবহার করে, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করে 1935 সালে। উত্তর বি, 1935 সালে আর্থার ট্যান্সলি। এই আর্থার ট্যান্সলি ব্যক্তি প্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করে। ইকোসিস্টেম দেখানো হয়েছে। ইকোসিস্টেম হচ্ছে এটা হচ্ছে জলজ যে এটা জল, এটা স্থল এবং এটা বায়ুমণ্ডল। জলমণ্ডল, স্থলমণ্ডল, বায়ুমণ্ডল। এই জলমণ্ডল, স্থলমণ্ডল ও বায়ুমণ্ডল যেখানে মিলবে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। এই বায়োস্ফিয়ার বা ইকোসিস্টেম, এটা কিন্তু ইকোসিস্টেম জলমণ্ডল, বায়ুমণ্ডল এবং স্থলমণ্ডলের সমন্বয়। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের শ্বাস সংশ্লেষ প্রক্রিয়ায় কোনটি প্রয়োজন? কোন জিনিসটি বা শ্বাস সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজন? নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড CO2, এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়ার জন্য। গ্লুকোজ তৈরি হয় এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে এবং অক্সিজেনও তৈরি হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জীবিত ও অজীব উপাদানের মধ্যে মিথস্ক্রিয়া ঘটে কোথায়? পরিবেশে, বাস্তুতন্ত্রে, মণ্ডপে, সমাজে। তো মিথস্ক্রিয়া কিন্তু ঘটে এই বাস্তুতন্ত্রে, ইকোসিস্টেমে মিথস্ক্রিয়া ঘটে। উত্তর বি, বাস্তুতন্ত্রে। বাস্তুতন্ত্রে জীব ও অজীব উপাদানের মধ্যে একত্রে কাজ করে, ফলে এখানে সমন্বয় ঘটে। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রাথমিক ভোক্তা কি খায়? প্রাথমিক যে ভোক্তা সেগুলো সে কি খায়? প্রাথমিক উৎপাদক বলি, প্রাথমিক ভোক্তা প্রাণী, মৃত পদার্থ, সবুজ উদ্ভিদ, ব্যাকটেরিয়া। প্রাথমিক ভোক্তা কিন্তু সবুজ উদ্ভিদ খায়। উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদ যে প্রথম খায় সে কিন্তু প্রাথমিক ভোক্তা। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের সাম্য ব্যবস্থা বলা হয় পিরামিডকে, মিথস্ক্রিয়াকে, ভারসাম্যকে, শক্তির ক্ষয়কে। তো বাস্তুতন্ত্রের সাম্য ব্যবস্থা বলা হয় ভারসাম্য। এই ভারসাম্যকে কিন্তু ব্যালেন্স, এই ব্যালেন্সকে সাম্য ব্যবস্থা বলা হয়। উত্তর সি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক বাস্তুতন্ত্র কোনটি? প্রাকৃতিক বাস্তুতন্ত্র আমরা এখনই বললাম। প্রাকৃতিক বাস্তুতন্ত্র কি? কৃষিক্ষেত্র, অ্যাকোয়ারিয়াম, বৃষ্টিবন, কৃত্রিম জলাধার। তো অ্যাকোয়ারিয়াম এটি হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র, কিন্তু উত্তর হবে বি, এটি হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, হচ্ছে বন, বৃষ্টিবন বা রেন ফরেস্ট। এই রেন ফরেস্ট কিন্তু প্রাকৃতিক বাস্তুতন্ত্র। বৃষ্টিবন, রেন ফরেস্ট এর সম্পূর্ণ একটি বাস্তুতন্ত্র। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের খাদ্য চেন বা ফুড ওয়েব। এই ফুড ওয়েব ভিত্তি কারা? এর কোন ভিত্তিতে কি আছে? প্রথমে কি আছে? মাংসাশী প্রাণী, পরজীবী প্রাণী, উৎপাদক, ব্যাকটেরিয়া। তো প্রথমে ভিত্তি হচ্ছে ভিত। এই ভিত হচ্ছে কিন্তু উৎপাদক, সবুজ উদ্ভিদ। উৎপাদক হচ্ছে প্রথম ভিত। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, জীবমণ্ডলের শক্তির পরিমাণ কি অপরিবর্তনীয়, সীমিত, বেড়ে চলেছে,
সবসময় ক্ষয়। তো জীবমণ্ডলে কিন্তু শক্তির পরিমাণ সবসময় সীমিত সীমিত অবস্থা থাকে, সবসময় কমতে থাকে। উত্তর বি জীবমণ্ডলে শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি, যা সীমিত পরিমাণে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়টি? দুইটি উপাদান। বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কিন্তু দুটি, একটি অজৈব উপাদান এবং জৈব উপাদান। আবার দিয়েছি এখানে জৈব উপাদান ও অজৈব উপাদান বাস্তুতন্ত্রের, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের জলের গুরুত্ব কি? আলোর প্রতিফলন, সালোক সংশ্লেষ, শক্তির উৎস, প্রাণীর চলাচল। তো জলের গুরুত্ব হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কিন্তু উদ্ভিদকে জল প্রয়োজন। মূল থেকে বা শিকড় থেকে তারা জল গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি রূপান্তরিত হয়, শক্তি কিসে রূপান্তরিত হয়? তাপ শক্তি থেকে আলো শক্তিতে, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে, আলো থেকে রাসায়নিক শক্তিতে, তাপ থেকে শব্দতে। তো আলো থেকে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। সূর্যের আলো থেকে কিন্তু রাসায়নিক শক্তি গ্লুকোজে, কার্বন ডাইঅক্সাইড, জল এবং যে আলো, এই মিশ্রণে কিন্তু তৈরি হয় গ্লুকোজ বা খাদ্য শক্তি তৈরি হয়, রাসায়নিক শক্তি তৈরি হয়। উত্তর সি। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন বাস্তুতন্ত্রের একটি দৃষ্টান্ত হলো কি? বাস্তুতন্ত্র কি? স্টেডিয়াম, অফিস, বনভূমি বা গৃহবাস। তো বনভূমি, ফরেস্ট। এই ফরেস্ট কিন্তু বাস্তুতন্ত্রের একটি দৃষ্টান্ত। বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে বনভূমি, ফরেস্ট, রেন ফরেস্ট ইত্যাদি। বনভূমি হলো একটি সম্পূর্ণ প্রাকৃতিক বাস্তুতন্ত্র। আর কৃত্রিম হচ্ছে অ্যাকোয়ারিয়াম। পরবর্তী 26 নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? প্রধান উৎস আবার এটা এসেছে, প্রধান উৎস তোমরা বলো, ওখানে সূর্য হবে। উত্তর সূর্য। বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস হচ্ছে সূর্য। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, এটা 2 নম্বর পার্ট, এনার্জি ফ্লো, শক্তির প্রবাহ। তো বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ হয় কেমন? এলোমেলোভাবে, দ্বিমুখী, একমুখী, চক্রাকারে। তো শক্তির প্রবাহ সবসময় কিন্তু একমুখী হবে। উত্তর সি, একমুখী। শক্তির প্রবাহ সবসময় একমুখী। সূর্য থেকে শক্তি উৎপন্ন হয় এবং ভোক্তা এবং বিয়োজক একমুখী প্রবাহিত হয়। এখানে সূর্য থেকে শক্তি আসছে, সূর্য থেকে শক্তি কিন্তু উৎপাদকরা নিচ্ছে। উৎপাদক থেকে খাদ্য, প্রথম শ্রেণীর খাদ্য, দ্বিতীয় শ্রেণীর খাদ্য, তৃতীয় শ্রেণীর খাদ্য এবং বিয়োজক। শক্তি সবসময় একমুখী। পরবর্তী প্রশ্ন শক্তির মাত্র কত শতাংশ উৎপাদক দ্বারা ব্যবহৃত হয়? ওই উৎপাদক সবুজ ঘাস দ্বারা বা সবুজ উদ্ভিদ দ্বারা শক্তির কত শতাংশ ব্যবহৃত হয়? 1%, 10%, 50%, 90%। তো 1%, সামান্য 1% কিন্তু শক্তির 100%-এর মধ্যে 1% কেবল ব্যবহৃত করে এই সবুজ উদ্ভিদরা। 1%, মোট সৌরশক্তির 1% সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন শক্তির দশম ভাগ নিয়ম বা 10% সূত্র প্রস্তাব কে দেন? লিনিয়াস, লিন্ডেম্যান, হেকেল, ডারউইন। তো লিন্ডেম্যান, উত্তর হচ্ছে বি, লিন্ডেম্যানের 10% সূত্র। এই 10%-এর সূত্র কিন্তু লিন্ডেম্যান দিয়েছিলেন। উত্তর বি, লিন্ডেম্যান 1942 সালে লিন্ডেম্যান 10% আইন এক টপিক স্তর থেকে অন্য টপিক স্তরে 10% শক্তি পৌঁছায়, মাত্র 10% শক্তি পৌঁছায়। 100% যদি কোনো সবুজ উদ্ভিদ যদি 100% শক্তি তৈরি করে, তো প্রথম যে স্তর, সে প্রথম স্তর পেরিয়ে যে খাদ্য পাবে সে কিন্তু 10% পাবে। সে খাদ্য সে 10 থেকে আবার পাবে 1%। এরকমভাবে শক্তি 10% হারে কমবে। এখানে দেখানো হয়েছে কিভাবে শক্তির যে ফ্লো সেটি হয়। তো প্রথমে আছে 1000 কিলোক্যালোরি। সবুজ উদ্ভিদ হচ্ছে এখানে গাজর। তো গাজরে 1000 কিলোক্যালোরি থাকে। সেই 1000 কিলোক্যালোরি প্রথম যে খাদ্য, সে যদি একটা খরগোশ খায়, তো খরগোশের মধ্যে 100 কিলোক্যালোরি যাবে প্রাইমারি কনজিউমার যে। আর এগুলোকে যে শিয়াল খাবে, সে শিয়াল কিন্তু 10 কিলোক্যালোরি পাবে সেকেন্ডারি কনজিউমার। এইভাবে কিন্তু শক্তি কমে, শক্তির ক্ষয় হয়। পরবর্তী প্রশ্ন কোন স্তরে সর্বাধিক শক্তি থাকে? কোন স্তরে সর্বাধিক শক্তি কোন স্তর থাকে? প্রথম স্তরের ভোক্তা, দ্বিতীয় স্তরের ভোক্তা, প্রথম ভোক্তা, উৎপাদক হচ্ছে 100%। এখানে কিন্তু শক্তি থাকে। উত্তর ডি, উৎপাদক। পরবর্তী প্রশ্ন হচ্ছে পিরামিড। এই শক্তি পিরামিডের আকৃতি কেমন? শক্তি পিরামিডের আকৃতি উল্টো, চক্রাকার, খাড়া, ত্রিভুজাকার, আয়তাকার। তো শক্তি পিরামিডের আমরা দেখলাম পিরামিড কেমন, খাড়া, ত্রিভুজাকার। ত্রিভুজাকার কিন্তু শক্তি পিরামিডের আকৃতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্য শৃঙ্খলে শক্তি ক্ষয় ঘটে প্রতিটি স্তরে, শুধু উৎপাদক স্তরে, শুধু ভোক্তা স্তরে ক্ষয় ঘটে না। তো প্রত্যেক স্তরে কিন্তু ক্ষয় ঘটে। 10% করে কিন্তু 90% ক্ষয় ঘটে, 10% কিন্তু পায়। 10% সূত্রের অনুযায়ী। তো প্রতি স্তরে কিন্তু
প্রতি টপিক স্তরে কিছু কিছু তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে নষ্ট হয়ে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি শক্তি রূপান্তরের উদাহরণ? উদ্ভিদের সালোক সংশ্লেষ, হাওয়া বইছে, তাপমাত্রা কমছে, বরফ গলছে ইত্যাদি। তো হচ্ছে উত্তর হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু শক্তি রূপান্তর ঘটে, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, খাদ্য পিরামিড উচ্চতর স্তরের শক্তি। খাদ্য পিরামিড উচ্চতর স্তরের শক্তি কি হয়? বৃদ্ধি পায়, উপরে থাকে, কমে যায়, দ্বিগুণ হয়। তো সব কমে যায়। যে পিরামিডের উচ্চতর স্তর সেখানে কিন্তু কি শক্তি কমে যাবে? উত্তর সি। বাস্তুতন্ত্রের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির উৎস এবং শক্তির রূপান্তর ঘটে। শক্তির উৎস এবং শক্তির রূপান্তর ঘটে কোথায়? সবুজ উদ্ভিদে, প্রাণীতে, মৃত জীবিতে, ব্যাকটেরিয়াতে শক্তির কিন্তু উৎস ঘটে এবং রূপান্তর ঘটে এতে সবুজ উদ্ভিদে, উৎপাদকে, যারা খাদ্য তৈরি করে। এখানে ফুড চেন এবং ফুড ওয়েবটি দেওয়া আছে। ফুড চেন হচ্ছে একটি মাত্র খাদক, এখানে উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। উৎপাদক থেকে ফড়িং আসছে, ফড়িং থেকে ব্যাং, ব্যাং থেকে সাপ, সাপ থেকে ঈগল, এবং ঈগল মরে গেলে কিন্তু এই ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলি কিন্তু কনজিউম করছে, আবার কিন্তু এগুলি মাটিতে মিশিয়ে দিচ্ছে এবং এখান থেকে পুষ্টিমূল্য উদ্ভিদ তো নিচ্ছে। এটা কিন্তু একটা ফুড চেন। এটা কিন্তু চেনের মাধ্যমে একটা হচ্ছে সার্কেল, এবং এর ফুড ওয়েব, এটা কিন্তু অনেকগুলি সাইকেল নিয়ে একটা ফুড ওয়েব বা খাদ্য জাল তৈরি করে। এখানে সবুজ উদ্ভিদ থেকে কিন্তু কি হচ্ছে, খাচ্ছে কি, সবুজ উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণী খাচ্ছে। সেই প্রাণীগুলোকে বিভিন্ন রকম প্রাণী খায়, যেমন ফড়িং এন্দুর খায়, ফড়িংকে আবার গিরগিটি খায়, এরকম। তো ঘাস খাচ্ছে কিন্তু কাঠবিড়ালি থেকে কিন্তু কাঠবিড়ালিকে কে খায়? ঈগল খায়। এরকমভাবে বিভিন্ন একটা বস্তুর উপরে কিন্তু নির্ভর নাই, বিভিন্ন প্রাণীর উপরে কিন্তু সবাই নির্ভর করে আছে। এটা কিন্তু খাদ্য জাল বা ফুড ওয়েব। পরবর্তী প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, ভোক্তারা শক্তি পায় কোথা থেকে? ভোক্তারা কোথা থেকে শক্তি পায়? মৃত জীব থেকে, অন্য জীবকে খেয়ে, আলো থেকে, বাতাস থেকে। তো ভোক্তারা কিন্তু অন্য জীবকে খেয়ে কিন্তু শক্তি পায়। উত্তর বি, অন্য জীবকে খেয়ে। ভোক্তা অন্য জীবকে খেয়ে। ভোক্তা হচ্ছে কনজিউমার, খাদ্য শৃঙ্খলের অন্য জীবকে খেয়ে কিন্তু শক্তি লাভ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সালোক সংশ্লেষ উৎপন্ন শক্তি সংরক্ষিত হয় কোথায়? জলীয় আকারে, রাসায়নিক যৌগ আকারে, তাপ আকারে, আলোয়। তো রাসায়নিক যৌগ, গ্লুকোজ, রাসায়নিক যৌগ উপায়ে কিন্তু সংরক্ষিত থাকে শক্তি। পরবর্তী প্রশ্ন হচ্ছে শক্তি প্রবাহে অন্তত একটি স্তরে অপরিহার্য, সেটি হলো কোনটি অপরিহার্য? ভোক্তা, বিয়োজক, উৎপাদক, পরজীবী। তো সবচেয়ে অপরিহার্য কিন্তু উৎপাদককে লাগবেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে 39 নম্বর প্রশ্ন, শক্তির প্রবাহের চিত্র কিভাবে প্রকাশ করা হয়? শক্তির যে প্রবাহ সেটি এনার্জি ফ্লোর চিত্র কিভাবে প্রকাশ করা হয়? খাদ্য চক্রের মাধ্যমে, শক্তি পিরামিড, প্রজাতি চিত্র, জীবমণ্ডল মানচিত্র। তো শক্তি পিরামিডের মাধ্যমে কিন্তু এনার্জি পিরামিডের মাধ্যমেই এই শক্তি প্রবাহকে দেখানো হয়। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির পরিমাণ ডেসিবেলে মাপা হয়, জুলে মাপা হয়, সেলসিয়াসে মাপা হয়, লিটার মাপা হয়। তো যে শক্তির পরিমাণ সেটি কিন্তু জুলে মাপা হয়। উত্তর বি, জুলে মাপা হয়। শক্তির একক হলো জুল। পরিবেশ শক্তির একক জুল। পরবর্তী প্রশ্ন হচ্ছে একাধিক খাদ্য শৃঙ্খল একাত্রে শক্তির কি রূপ ঘটায়? শক্তির বলয় ঘটায়, খাদ্য জাল ঘটায়, শক্তি বলয় ঘটায়, পরিবেশ বলয় ঘটায়। তো কিন্তু একাধিক খাদ্য শৃঙ্খল একত্রে কিন্তু খাদ্য জাল, একাধিক যে খাদ্য শৃঙ্খল সেটি কিন্তু একত্রে খাদ্য জাল বা ফুড ওয়েব তৈরি করে। উত্তর বি, খাদ্য জাল তৈরি করে। খাদ্য জাল বিভিন্ন শৃঙ্খল এবং স্তর শক্তির প্রবাহকে দেখায়। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তি উৎপন্ন হয় কোথা থেকে উৎপন্ন হয়? উত্তর সি, সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া কিন্তু বাস্তুতন্ত্রে শক্তি উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, শক্তি কখনো কি হয় না? সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, স্থানান্তরিত হয় না, স্থায়ী হয়। তো শক্তি কখনো ধ্বংস হয় না, এটা কিন্তু স্থানান্তরিত হয়। শক্তি কখনো স্থানান্তরিত হয়। উত্তর সি।
পরবর্তী প্রশ্ন, শক্তির সর্বোচ্চ রূপান্তর ঘটে কোথায়? সর্বোচ্চ রূপান্তর কোথায় ঘটে? বিয়োজকে, প্রাথমিক ভোক্তায়, উৎপাদক স্তরে, তৃতীয় স্তরে। তো উৎপাদক স্তরে সবচেয়ে রূপান্তর ঘটে সর্বাধিক উৎপাদক স্তরে, উত্তর সি। এখানে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে ফুড যে জাল, খাদ্য শৃঙ্খল দেখানো হয়েছে এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্টেপগুলো দেখানো হয়েছে। কিভাবে সৌরশক্তিগুলি যে আমাদের উৎপাদ্য প্রাথমিক উৎস সেগুলো নিচ্ছে এবং সেখান থেকে ফড়িং, ইঁদুর, সাপ, ঈগল এবং আবার ডিকম্পোজারের মাধ্যমে 5 এবং 6 এগুলো হচ্ছে ডিকম্পোজার। এই ডিকম্পোজার ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু আবার মাটিতে পৌঁছায়। এই মাটি থেকে পুষ্টিমূল্য উদ্ভিদ আবার নিয়ে খাদ্য তৈরি করে। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি সঞ্চালন ধারাকে বলা হয় কি? বলা হয় শক্তি চক্র, শক্তি চেন, শক্তি প্রবাহ, শক্তি নির্গমন। তো বাস্তুতন্ত্রের শক্তির যে সঞ্চালন সেটি কিন্তু শক্তি প্রবাহ বলা হয়, এনার্জি ফ্লো বলা হয়, উত্তর সি। পরবর্তী এনার্জি ফ্লো। পরবর্তী প্রশ্ন, ভোক্তা শক্তিবান। ভোক্তারা বলা হয় শক্তিবান। গ্যাস থেকে, তাপ থেকে অন্য জীব খেয়ে আলো শোষণ করে। তো অন্য জীবকে খেয়ে ভোক্তারা কিন্তু শক্তি পায়, উত্তর সি, অন্য জীবকে খেয়ে। বাস্তুতন্ত্রে কটি টপিক লেভেল থাকে সাধারণত? করে থাকে 1 থেকে 2টি, 2 থেকে 3টি, 3 থেকে 4টি, 4 থেকে 5টি, 5 থেকে 6টি। তো টপিক লেভেল থাকে 3 থেকে 4টি, উত্তর বি। তো সি, 4 থেকে 5টি, 4 থেকে 5টি টপিক লেভেল থাকে সাধারণত। উৎপাদক থেকে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত 3 থেকে 5টি, এখানে 4 থেকে 5টি কিন্তু স্তর থাকে। পরিবর্তন, শক্তির হ্রাসের প্রধান কারণ। শক্তির হ্রাসের প্রধান কারণ কি? মৃত জীবের ব্যবহার, শারীরিক বৃদ্ধি, তাপরূপে ক্ষয়, নিঃশ্বাস প্রক্রিয়া নয়, এখানে কিন্তু তাপরূপে ক্ষয়। শক্তি কিন্তু তাপরূপে ক্ষয় হয়, উত্তর সি। শক্তি প্রবাহের আইন অনুসারে শক্তি কি হয়? তৈরি হয়। শক্তি চক্রাকারে চলতে থাকে, শক্তি হারিয়ে যায়, শক্তি একমুখী প্রবাহ হয়। তো শক্তি প্রবাহের আইন অনুসারে কিন্তু শক্তি সবসময় একমুখী হয়, উত্তর ডি। শক্তি প্রবাহ সবসময় একমুখী হয়, শক্তি প্রবাহ একমুখী প্রবাহিত হয়। শক্তি কখনো পুনরাবৃত্তি ঘটে না, এটি শুধু একদিকে চলে। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের মডেল হলো কোনটি? শক্তি প্রবাহের মডেল, খাদ্য চেন, বায়ুজাল, শক্তিবৃত্ত, শক্তি তরঙ্গ। তো শক্তি প্রবাহের মডেল হচ্ছে ফুড ওয়েভ বা খাদ্য চেন, উত্তর এ। শক্তি একমুখী প্রবাহ খাদ্য চেন বা শক্তি পিরামিড দ্বারা বোঝানো হয়। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খল শুরু হয় কোথা থেকে? তৃণভোজী উপাদান দিয়ে, উত্তর এ। তৃণভোজী প্রাণী দিয়েই কিন্তু খাদ্য শৃঙ্খল শুরু হয়। খাদ্য শৃঙ্খল শুরু হয়ে দিয়েছে উৎপাদক দিয়ে, উত্তর সি। উৎপাদক দিয়ে কিন্তু খাদ্য শৃঙ্খল শুরু হয়, উত্তর সি, উৎপাদক। এখানে উত্তর সি, উৎপাদক। খাদ্য শৃঙ্খলে শুরু হয় সবুজ উদ্ভিদ তথা উৎপাদক দিয়ে, যারা খাদ্য তৈরি করতে পারে। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের শেষ স্তরে কি থাকে? বিয়োজক, পরজীবী, চূড়ান্ত ভোক্তা, অজৈব পদার্থ। তো খাদ্য শৃঙ্খলের শেষ স্তরে থাকে বিয়োজক, উত্তর এ, বিয়োজক থাকে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদভোজী বা তৃণভোজী প্রাণীকে কি বলা হয়? প্রাথমিক ভোক্তা, চূড়ান্ত ভোক্তা, উৎপাদক, বিয়োজক। তো প্রাথমিক ভোক্তা বলা হয়। প্রথমে ভোক্তা বলা হয় উদ্ভিদভোজী বা তৃণভোজী প্রাণীকে। খাদ্য শৃঙ্খল কি দেখায়? শক্তির পুনরাবৃত্তি, শক্তি চক্র, শক্তি ও পুষ্টির একমুখী প্রবাহ, জীববৈচিত্র্য, শক্তি ও পুষ্টির একমুখী প্রবাহ, উত্তর সি। শক্তি ও পুষ্টির একমুখী প্রবাহ দেখায় খাদ্য শৃঙ্খল। ফুড চেনের 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম কোনটি? ঘাস, হরিণ, বাঘ, হরিণ, ঘাস, বাঘ, বাঘ, হরিণ, ঘাস, ঘাস, বাঘ, হরিণ। তো ঘাস খায় হরিণ এবং হরিণকে খায় বাঘ, উত্তর এ। এ হচ্ছে সঠিক একটা খাদ্য শৃঙ্খল ক্রম। ঘাস হচ্ছে উৎপাদক, হরিণ হচ্ছে প্রাথমিক ভোক্তা এবং বাঘ হচ্ছে চূড়ান্ত ভোক্তা। এরপরে আছে বিয়োজক। মারা গিয়ে তখন বিয়োজকরা তার ব্যাকটেরিয়াগুলি পুষ্টিমূল্য মাটিতে শোষণ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 56 নম্বর প্রশ্ন, মাংসাশী প্রাণীরা প্রধানত কোন স্তরের ভোক্তা? মাংসাশী প্রাণী কোন স্তরের ভোক্তা? মাধ্যমিক এবং তৃতীয় স্তর, উত্তর বি, মাধ্যমিক এবং তৃতীয় স্তরের ভোক্তা এই মাংসাশী প্রাণীগুলি। পরবর্তী প্রশ্ন 57 নম্বর প্রশ্ন হচ্ছে বিয়োজক
খাদ্য শৃঙ্খলায় কাজ করে, কি কাজ করে? খাদ্য প্রস্তুতকারী হিসাবে কাজ করে, মৃতজীবী ভক্ষণকারী হিসাবে কাজ করে, শক্তি সরবরাহকারী হিসাবে কাজ করে, চূড়ান্ত ভোক্তা হিসাবে কাজ করে। তো বিয়োজক কি হিসাবে কাজ করে? মৃতজীব ভক্ষণকারী হিসাবে কাজ করে। উত্তর বি, মৃতজীব ভক্ষণকারী হিসাবে কাজ করে বিয়োজক। পরবর্তী প্রশ্ন, কোনটি খাদ্য শৃঙ্খলের প্রকৃত উদাহরণ নয়? এখানে প্রকৃত উদাহরণ নয় কোনটি? ঘাস, গরু, মানুষ, এটি উদাহরণ খাদ্য শৃঙ্খল। শৈবাল, পোকা, মাছ, এটি উদাহরণ। মাটি, গাছ, প্রাণী, উদ্ভিদ, হরিণ, বাঘ। উদ্ভিদ, হরিণ, বাঘ, এটু ই। শৈবাল, পোকা, মাছ, এটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ নয়। এটি শৈবাল, পোকা, মাছ, এটু উদাহরণ। তো 1, 2 এবং 3, এ, বি এবং ডি, এটি হচ্ছে খাদ্য শৃঙ্খলের প্রকৃত উদাহরণ, কিন্তু উদাহরণ নয়। মাটি, মাটি কোনো উৎপাদক না। মাটি, গাছ, প্রাণী, এটি কিন্তু উৎপাদক না। এটি উত্তর হবে সি। উত্তর সি, মাটি, গাছ, প্রাণী, এটি কিন্তু একটি প্রকৃত খাদ্য শৃঙ্খল নয়। উত্তর সি, মাটি, গাছ, প্রাণী। মাটি খাদ্য নয়, এটি গাছের খাদ্য, খাদ্য যে এর মাধ্যম, খাদ্য উৎপাদনের মাধ্যম মাটি, পুষ্টি নেওয়ার মাধ্যম। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের জীবদের অবস্থানকে বলা হয়, কি বলা হয়? স্তরবিন্যাস, খাদ্য স্তর, শক্তিবৃত্ত, খাদ্যচক্র। তো টপিক লেভেল বা খাদ্য স্তর বলা হয়। উত্তর বি, টপিক লেভেল বা খাদ্য স্তর। উত্তর বি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 60 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে পাখি সাধারণত থাকে কোথায়? থাকে পাখি প্রাথমিক ভোক্তা হিসাবে, উৎপাদক হিসাবে, তৃতীয় ভোক্তা হিসাবে, বিয়োজক হিসাবে। তো পাখিগুলি থাকে তৃতীয় ভোক্তা হিসাবে। উত্তর সি। এখানে উৎপাদক হচ্ছে গাছ, গাছ বা সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদকে খায় ফড়িং বা কীটপতঙ্গ, কীটপতঙ্গ খায় কিন্তু পাখি তৃতীয় ভোক্তা হিসাবে। তৃতীয় ভোক্তা, অনেক পাখি, পোকামাকড় ও ছোট প্রাণী খেয়ে, তাই এগুলি হচ্ছে তৃতীয় ভোক্তা। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের দৈর্ঘ্য হলো, খাদ্য শৃঙ্খলের দৈর্ঘ্য কত? শক্তি অপচয় দীর্ঘ যদি হয়, বড় হয়, খাদ্য শৃঙ্খল যদি বড় হয় তাহলে কি হয়? শক্তির অপচয় কমে, শক্তি সংরক্ষিত থাকে, শক্তির অপচয় বেড়ে যায়, উৎপাদন বৃদ্ধি পায়। তো খাদ্য শৃঙ্খল যত বড় হবে শক্তির অপচয় কিন্তু তত বাড়বে। উত্তর সি, শক্তির অপচয় বাড়ে, যত বড় ততই কিন্তু খাদ্য হ্রাস পাবে, শক্তি হ্রাস পাবে। খাদ্য শৃঙ্খল যত বড় হবে শক্তি কিন্তু তত হ্রাস পাবে। খাদ্য শৃঙ্খলের সংখ্যা ও রকম বেশি হলে বাস্তুতন্ত্র কি হয়? বাস্তুতন্ত্র দুর্বল হয়, পরিবর্তন হয় না, আরও স্থিতিশীল হয়, বিলুপ্ত হয়। তো খাদ্য শৃঙ্খল যতই কিন্তু বেশি হবে, যত রকম বেশি হবে তত কিন্তু বাস্তুতন্ত্র কি হয়? আরও স্থিতিশীল হবে। উত্তর সি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটায়, কে ব্যাঘাত ঘটায়? চাষাবাদ, বৃক্ষরোপণ, অতি নির্ভর শিকার, তারপরে হচ্ছে বৃষ্টিপাত। তো খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটায় কিন্তু অতি শিকার। একটা প্রাণী যদি অতিরিক্ত শিকার করা হয়, তার যে সেই খাদ্যের উপর যে নির্ভর করে যে প্রাণীটি আছে সেটি কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু ব্যাঘাত ঘটায় কিন্তু অতি শিকার। পরবর্তী প্রশ্ন 64 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে মানুষের অবস্থান কোথায়? সর্বোচ্চ অবস্থান, প্রাথমিক অবস্থান, কেবল উৎপাদক, কোন স্তরে নেই? তো মানুষের অবস্থান কিন্তু সর্বোচ্চ। উত্তর এ, মানুষের অবস্থান সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ শ্রেণীর খাদক মানুষ। খাদ্য শৃঙ্খলের শক্তি সরাসরি ব্যবহার করে, কে সরাসরি ব্যবহার করে? ফটোসিনথেটিক যে সারাংশ উৎপাদনকারী, এই ফটোসিনথেটিক উৎপাদন কিন্তু সরাসরি ব্যবহার করে এই শক্তি। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে ব্যাঙের স্থান, এই ব্যাঙের স্থান কি? উৎপাদক হিসাবে কাজ করে, প্রাথমিক ভোক্তা, তৃতীয় ভোক্তা, দ্বিতীয় ভোক্তা। তো ব্যাঙের স্থান কিন্তু দ্বিতীয় ভোক্তা হিসাবে কাজ করে। প্রথম হচ্ছে উদ্ভিদ, তারপর হচ্ছে কীটপতঙ্গ, ফড়িং, প্রথম ভোক্তা, এবং দ্বিতীয় ভোক্তা হচ্ছে ব্যাঙ। উত্তর ডি, দ্বিতীয় ভোক্তা। এখানে উৎপাদক হিসাবে দেওয়া আছে ফুলকে খায় কীটপতঙ্গ, এটি হচ্ছে ক্যাটারপিলার বলতে কনজিউমার, এটা ভোক্তা দ্বিতীয়, একটি প্রথম ভোক্তা হচ্ছে দ্বিতীয় ভোক্তা এবং একটি তৃতীয় ভোক্তা, একটি চতুর্থ ভোক্তা। তো দ্বিতীয় ভোক্তা ব্যাঙের স্থান হচ্ছে দ্বিতীয় ভোক্তা হিসাবে। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের বিয়োজক না থাকলে কি হবে? খাদ্য বাস্তুতন্ত্র ধ্বংস হবে, কিছুই হবে না, উদ্ভিদের বৃদ্ধি বাড়বে, প্রাণীর সংখ্যা কমবে। তো যদি বিয়োজক না থাকে তাহলে কিন্তু বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে। উত্তর এ, বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে, বাস্তুতন্ত্র ধ্বংস হবে। মৃত জৈব পদার্থ
কি পুষ্টি জমে থাকে, কিন্তু এই পুষ্টি চক্রের কিন্তু মূল উপাদান কিন্তু এই ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্য শৃঙ্খলে মাছের স্থান হতে পারে। মাছের স্থান কি? উৎপাদক, প্রাথমিক বা মাধ্যমিক ভোক্তা, বিয়োজক, পরজীবী। তো প্রাথমিক ভোক্তা বা মাধ্যমিক ভোক্তা হতে পারে এই মাছ। মাছ সবুজ উদ্ভিদও খায়, আবার যে কীট পতঙ্গগুলি খায় সেগুলি কিন্তু এই মাছের খেয়ে থাকে। ফলে প্রাথমিক এবং মাধ্যমিক ভোক্তার মধ্যে পড়ে এই মাছ। প্রাথমিক ও মাধ্যমিক ভোক্তা নির্ভর করে মাছ কি খায়, সবুজ উদ্ভিদ খায় না কীট পতঙ্গ খায় তার উপরে কিন্তু নির্ভর করে। সবুজ উদ্ভিদ খেলে সে প্রাথমিক ভোক্তা হয়, এবং যদি কোনো কীট পতঙ্গ খায় তাহলে কিন্তু সে মাধ্যমিক ভোক্তা হয়, দ্বিতীয় শ্রেণীর ভোক্তা হয়, দ্বিতীয় শ্রেণীর কনজিউমার হয়। তো পরবর্তী প্রশ্ন 69 নম্বর প্রশ্ন, একটি মাত্র খাদ্য শৃঙ্খল যেখানে দেখা যায়। একটি মাত্র খাদ্য শৃঙ্খল কোথায় দেখা যায়? খাদ্য জালে, খাদ্য স্তরে, খাদ্য চেনে শক্তি পাওয়া হয়। তো খাদ্য চেন বা ফুড চেন, এই ফুড চেনে কিন্তু একটি মাত্র খাদ্য শৃঙ্খল দেখা যায়। উত্তর সি, একটিমাত্র খাদ্য শৃঙ্খল, একমাত্রিক খাদ্য শক্তির যে প্রবাহ সেটি কিন্তু এই খাদ্য চেনে দেখা যায় বা ফুড চেনে। 70 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের ওপর নির্ভরশীল বাস্তুতন্ত্রের উপাদান। বাস্তু উপাদান কোনটি খাদ্য শৃঙ্খলের উপর নির্ভরশীল? মাটি, শক্তি, পুষ্টি, সবগুলি। তো সবগুলি কিন্তু খাদ্য শৃঙ্খলের উপর নির্ভর। উত্তর ডি, সবগুলি। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের উপাদান নয়। কোনটি খাদ্য শৃঙ্খলের উপাদান নয়? উৎপাদক, গাছ, বায়ু, ভোক্তা। উৎপাদক, গাছ, ভোক্তা ইত্যাদি কিন্তু খাদ্য শৃঙ্খলের কিন্তু বায়ু কিন্তু খাদ্য শৃঙ্খলের উপাদান নয়। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের দীর্ঘ হওয়া মানে কি? যত দীর্ঘ হবে খাদ্য শৃঙ্খল তত কিন্তু শক্তি সংরক্ষিত হবে, শক্তির চক্র বন্ধ হবে, শক্তি উপচয় বেশি হবে। সবগুলোই ভুল। তো শক্তির যে অপচয় সেটি কিন্তু বেশি হবে, শক্তি ক্ষয় হবে বেশি। যতই দীর্ঘ হবে খাদ্য শৃঙ্খল তত কিন্তু শক্তির উপচয় হবে। 10% সে সূত্র লিন্ডম্যানের, সেই লিন্ডম্যানের সূত্র অনুযায়ী খাদ্য কিন্তু প্রত্যেক স্তর 90% কমে, 10% অনুযায়ী এক স্তর থেকে অন্য স্তরে যায়। তো শক্তির অপচয় বাড়বে, কিন্তু প্রতি স্তর 90% শক্তি উপচয় হয়। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে পোকামাকড় এর স্তর কোনটি? উৎপাদক হিসাবে, পরজীবী হিসাবে, প্রাথমিক ভোক্তা হিসাবে, বিয়োজক হিসাবে। তো পোকামাকড় কিন্তু প্রাথমিক ভোক্তা। উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ খেয়ে যারা বেঁচে থাকে তারা হচ্ছে প্রাথমিক ভোক্তা, ফার্স্ট কনজিউমার। খাদ্য শৃঙ্খলের পুনঃসংহতিকারী, খাদ্য শৃঙ্খলের পুনঃসংহতিকারী কে? বিয়োজক, পরজীবী, সবুজ উদ্ভিদ, মানুষ। তো পুনঃসংহতিকারী কিন্তু এই বিয়োজক। এই বিয়োজক কিন্তু পুনঃসংহতি আবার খাদ্য শৃঙ্খলকে পুনরায় চালু করে, পুষ্টিকে আবার মাটিতে ফিরিয়ে দেয়। বিয়োজক তারা খাদ্য চক্র পুনরায় চালু রাখে। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? এলোমেলো, একমুখী, চক্রাকারে, দ্বিমুখী। তো খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য সবসময় একমুখী থাকে, সবসময় একমুখী। উত্তর এ, উত্তর বি। থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের ইকোসিস্টেম সম্বন্ধে প্রশ্ন, বা যে আমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এর প্রথম পার্ট। তো দ্বিতীয় পার্ট আসছে আবার খুব তাড়াতাড়ি। তো কিছু তোমাদের উপকার হয়ে থাকে এটি নিয়ে, এই সব প্রশ্নগুলি দেখে, তো একটা লাইক করে দেবে।